কাজী আব্দুল ওয়াদুদ এবং ইসের মধ্যে যে মিলগুলা ছিল এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কাজী আব্দুল ওয়াদুদ ছিলেন প্রচণ্ডভাবেই রবীন্দ্র ঘোষার রবীন্দ্রনাথ দ্বারা উদ্দীপ্ত। রবীন্দ্রনাথ তাকে ডাইকা তিনি তাকে করেছিলেন, ওখানে বক্তৃতা দেওয়া হয়েছিলেন কোথায়, তার বিশ্বভারতীতে। তো কাজী আব্দুল ওয়াদুদ কিন্তু রবীন্দ্রনাথের মারা যাওয়া, ইকবালের মারা যাওয়া বা ইসের নাম কি বলে, মোতাহার হোসেন চৌধুরী এবং কাজী মোতাহার হোসেন, এদের মধ্যে দার্শনিক চিন্তাভাবনা সেভাবে ছিল না। তাদের মধ্যে কিন্তু দার্শনিক চিন্তাভাবনা ছিল দুইজনের মধ্যে, একজন হলে গিয়ে আবুল হোসেন, আরেকজন কাজী আব্দুল ওয়াদুদ। তো কাজী আব্দুল ওয়াদুদ তিনি কিন্তু হয়েছিলেন, নাম কি বলে, মানে আবুল হোসেন কিন্তু 1938 সালেই মারা যান, ইকবালের মৃত্যুর বছরেই তার ক্যান্সার হয়েছিল। আর ইনি কিন্তু প্রায় 70 বছরের মতো বেঁচে ছিলেন, এই কাজী আব্দুল ওয়াদুদ। তো ইনি দীর্ঘজীবন পেয়েছিলেন মোটামুটি, ওদের মতো অল্প বয়সে মারা যাননি। তো এইখানে আমরা দেখব যে কাজী আব্দুল ওয়াদুদকে বুঝতে গেলে কাজী আব্দুল ওয়াদুদ যে চারজনের প্রশংসা করেছেন, সেই চারজনের প্রশংসার মধ্যে আপনারা বুঝতে পারবেন যে তিনি কনফিউজ ছিলেন ইকবালের দর্শন এবং ইসের দর্শনের মধ্যে, ইকবালের দর্শন এবং রবীন্দ্র দর্শনের মধ্যে। কারণ ইকবাল পছন্দ করতেন দুইজনকে, আল্লাহর রাসূলকে এবং গেটেকে। ঠিক আছে, আল্লাহর রাসূলকে প্রশংসা তিনি অনেক, তার বেশিরভাগ তিনি বলেছেন যে লাহবিতু কলামবিতু তেরা ওয়াজুদ আল কিতাব জার্রাই রে কো দিয়া তুনি তুলি আফতাব। তাহলে আল্লাহর রাসূলকে বলতেছেন যে তিনি ধুলাকে সূর্যে পরিণত করেন, আর সূর্য হিসাবে তিনি বলেছেন গেটেকে, ইকবাল। তো ইকবালের এই দুইজনকে খুবই পছন্দ করতেন। তাদের পরে ঢাউস কিতাব লিখেছেন এই কাজী আব্দুল ওয়াদুদ। একজন হলেন গিয়া আল্লাহ রাসূলের উপরে ঢাউস কিতাব লিখেছেন, বেশ মোটা কিতাব লিখেছেন, আর ইসের উপরেও ঢাউস কিতাব লিখেছেন, এই গেটের উপরেও। আর রবীন্দ্রনাথের উপরেও তার ঢাউস কিতাব আছে। আবার রবীন্দ্রনাথ যাকে পছন্দ করে, রবীন্দ্রনাথের গুরু ছিলেন রাজা রামমোহন রায়, তারপরেও তার ঢাউস কিতাব আছে। তাহলে এই যে কাজী আব্দুল ওয়াদুদ যে ইকবাল এবং রবীন্দ্রনাথের মধ্যে কনফিউজড হয়ে আছেন, আর তিনি ভালো করেই জানতেন যে উত্তর ভারতে ইকবালের জয় জয়কার আর বাংলায় রবীন্দ্রনাথের জয় জয়কার। তাহলে এই দুইটা জয় জয়কার যদি আমরা বুঝতে যাই, তাহলে কিন্তু আমাদের পড়াশোনা করার চেষ্টা করতে হবে। যে মন্তাজুর রহমান তরফদার নামে বগুড়ার আরেকজন আছে, তিনি কিন্তু উত্তর ভারতের যে প্রভাবটা পড়েছিল ইসের উপরে, আওধি এবং হিন্দি রোমান্টিক কাব্যের প্রভাব পড়েছিল বাঙালি মুসলমানদের মধ্যে, সেটা নিয়ে আলোচনা করেছিলেন। তো কাজে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বাঙালি যে সাহিত্যের উপরে হিন্দি প্রভাব, হিন্দি সাহিত্যের উপরে বাংলা প্রভাব, এটি কিন্তু চট্টগ্রামের যে কিছু বুদ্ধিকম যারা বুদ্ধিজীবী ছিল, বিশেষ করে আহমেদ শফা এবং সলিমুল্লাহ খান, তারপরে সৈয়দ ওয়ালিউল্লাহ, তারপরে এই আহমেদ শরীফ, এরা বুঝতেই পারেনি। কেন বুঝতে পারেনি? কারণ এরা হলো একেবারে প্রান্তিক প্রান্তিক লোকেরা সাধারণত তারা এই জাতে ওঠার জন্য বেশি মাত্রায় উগ্র হয়ে যায়। মানে যদি আমরা দেখি যে উর্দুর জন্ম কিন্তু উত্তর ভারতে না, এটা বুঝতে হবে। সাহিত্যিক উর্দুর জন্ম কিন্তু দক্ষিণ ভারতে, এই জিনিসটা বুঝতে হবে। উত্তর ভারত যখন ফার্সি চর্চা করছে, তখন উর্দুর এখানে দাম নাই, কারণ লোকেরা সব উর্দু বুঝে। ঘর কা মুরগির ডাল বরাবর, একটা উর্দু প্রবাদে আছে, হিন্দি প্রবাদে আছে যে ঘরের মুরগি ডালের সমান। তো ওই ঘরের যে ভাষা উর্দু, এত চমৎকার ভাষা, সেটা কিন্তু উত্তর ভারতের লোক পছন্দ করতো না। দক্ষিণ ভারতের কালো কালো মানুষগুলা ওই উর্দু শুনলেই খুব হয়ে যেত। বাবায় উর্দু বলা হয়, সাহিত্যিক উর্দুর জন্ম কিন্তু দক্ষিণ ভারতে। তো এই বাংলা যারা আমরা বাংলা ভাষায় কথা বলি, তাদের কাছে বাংলা অত গুরুত্ব নেই। কিন্তু চাটগাঁয়ের একটা কথা আছে যে বলা হয় যে বাংলা ভাষা সিলেটে আহত হয়েছে আর চিটাগাঁয়ে নিহত হয়েছে। মানে বাংলাই বলা যায় না, এদের যে চিটাগাঁয়ের লোকেরা যে ভাষায় কথা বলে, এইটা একটা সেপারেট ল্যাঙ্গুয়েজই বলা যায়। সেটা আমরা বানাই, সারাদিন যদি চিটাগাঁয়ের লোক কথা বলে, তার পাশে থেকেও আমরা কিচ্ছু একটা বর্ণ বুঝতে পারবো না যে কী বলতেছে। যারা সাধারণ বাংলা ভাষার লোকেরা, বিশেষ করে পূর্ব বাংলা পশ্চিম বাংলার লোকেরা বুঝতে পারবে না।
তো এই চিটাগাংয়ের লোকেরা যখন বাংলা শিখছে তখন কি তারা একেবারে মৌলবাদী বাঙালি হয়ে গেছে। যেমন এই যে ছোটোবেলা থেকেই এই কথাগুলো যদি আমরা শুনেছি যখন তখন কিন্তু আমরা মানে একটু গায়ে ধাক্কাই লাগছে যে বিশেষ করে উত্তর বাংলায় যে কি যেন নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়, যেসব বঙ্গেতে জন্ম হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। তাইলে যারা অন্য ভাষার চর্চা করা তো নিজ ভাষাকে হিংসা করা না। তাহলে এই ধরনের কথাবার্তা কেন বললেন আব্দুল হাকিম? এইটা বুঝতে হবে তিনি চিটাগাংয়ের লোক, তিনি বাংলা শিখেই একেবারে চিৎপটাং হয়ে গেছেন আনন্দের চোটে। ঠিক আছে, এখানে হিন্দি শিখলে তো বাংলাকে ঘৃণা করে না। যেমন দক্ষিণ ভারতে কিন্তু ছোট ছোট এলাকা, প্রায় 4টা ভাষা, একটা তামিল, একটা তেলেগু, একটা মালায়ালাম, একটা কান্নাড়া। কিন্তু এক এক ভাষার লোক আরেক ভাষা শিখতে পারলে বা হিন্দি শিখতে পারলে সেটা তাদের জন্য একটা গর্বের বিষয়। আবার এই পাঞ্জাবের লোকরা কেউ উর্দু শিখে, কেউ ফার্সি শিখে, কারণ পাঞ্জাবের একদিকে ইরান, একদিকে মানে একদিন ইরান আফগানিস্তান পশতু ভাষা ইরানি, যেটার ইরানির একটা ডায়ালেক্ট বলা যায়, আরেকদিকে হিন্দি ভাষা পাঞ্জাবের, একদিকে উত্তরপ্রদেশ। তাহলে এই পাঞ্জাবের লোকেরা কিন্তু প্রচণ্ডভাবেই বিভিন্ন ভাষা শিখছে এবং শেখার ফলেই উর্দুতে তাদের একটা শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এবং উর্দু শ্রেষ্ঠ কবি ইকবাল কিন্তু পাঞ্জাব থেকে। এই জিনিসগুলো বুঝতে হবে যারা এইটা কিন্তু উত্তর ভারতের মধ্যে, উত্তরবঙ্গেও এই ধরনের আছে যে উত্তরবঙ্গের একদিকে বিহার, আরেকদিকে ঢাকা, টাঙ্গাইল, এইসব এলাকা, একদিকে ঢাকা বিভাগ যেটা বাংলার সেন্টার, আরেকদিকে উর্দু এলাকা, হিন্দি এলাকা, বিহার। তাহলে এই যেমন পূর্ণিয়ার সাথে অনেক সময় যুক্ত থাকতো মালদা, অনেক সময় বিহারের সাথে যুক্ত থাকতো, অনেক সময় বাংলার সাথে যুক্ত থাকতো এই মালদা। এবং মালদারই একটা অংশ চাঁপাইনবাবগঞ্জ আজও কিন্তু রাজশাহীর সাথেই আছে। এই জিনিসটা বুঝতে হবে, উত্তর বাংলার সাথে বিহারের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। তাহলে এই বাঙালি এরা কিন্তু বিভিন্ন ভাষা শিখলে তারা মাতৃভাষাকে ঘৃণা করা বোঝায় না, এটা তাদের একটা ক্রেডিটের অংশ। এবং তাদের ফলে এইটা কিন্তু তাদের কাছে তাদের অন্তরে একটা ঘা লাগে যে এই ধরনের কথা কেন আসতেছে, যে এটি কি ধর্মীয় মৌলবাদের মতো ভাষাভিত্তিক মৌলবাদ? যে আর ধর্মীয় মৌলবাদ তো বাঙালি কখনো বুঝে নাই, কারণ এটা তো ওয়েস্টার্ন কনসেপ্ট। কিন্তু ভাষাভিত্তিক মৌলবাদ যে আছে সেইটা কিন্তু ওই আব্দুল হাকিমের লেখা থেকে স্পষ্ট, যে যেসব বঙ্গেতে জন্ম হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয়, মানে কাঁচা খেকেও একটা গালি, একটা বাস্টার্ড বলতেছে যে তাদের সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। তো এই জিনিসটা যদি বুঝতে হয় তাহলে বুঝতে হবে যে ওই এটা কিন্তু অতিভুক্তি চোরের লক্ষণ। যে এই যে পশ্চিম বা মানে যেটা এই চট্টগ্রামের যারা এই বাংলার ভক্তি করতেছে তারা তো বাংলা ভাষার কথাই বলে না, যেহেতু নিজেকে বাঙালি প্রমাণ করার জন্য তারা এই দ্বিভাষী যারা বহুভাষাবিদ, বিভিন্ন ভাষায় সাহিত্য চর্চা করে, তাদেরকে গালি দেওয়ার একটা গালি কারা দেয়? যারা ইমোশনাল, যারা কিছু একটা পাইতে চায়, যাদের চরিত্র খারাপ, যাদের মানে বিভিন্ন কারণে বিভিন্ন রকম লোকে গালি দেয়। তো এই সবগুলোরই সমন্বয় ঘটিত চিটাগাংয়ে, যে চিটাগাং একদিকে প্রান্তিক ছিল, তারা বাংলা ভাষায় কথা বলতে জানতো না, তো ফলে বাঙালি হিসেবে প্রমাণ করার জন্য তারা বাংলায় যারা চর্চা করছে না তাদেরকে তারা গালি দিচ্ছে। এবং চিটাগাংয়ে আরেকটা ব্যাপার ছিল যে চিটাগাংয়ে অনেক এই আরব ব্যবসায়ী তারা জাহাজ নিয়ে এসে ব্যবসা করতে, ফলে সেখানে আরবি ভাষার চর্চা হতেই পারে, সেজন্য তাদের গালি দেওয়া যায় না। তো এই জিনিসটা বুঝতে হবে যে যেহেতু তারা মুসলমান হয়েছে, মুসলমানদের যে সংস্কৃত চর্চা হিন্দুরা করতেই পারে, সেজন্য তাদেরকে গালি দিবে, এই ধরনের আমরা পাই না। কিন্তু ওই যে আমি বললাম যে এইটা যেহেতু তারা বাঙালি না, বেসিক্যালি বাংলা ভাষা বুঝে না, তারা মাল্টিলিঙ্গুয়াল কালচার বুঝে না, তারা ওই আধো কাঁদো রবীন্দ্রনাথ শুনলেই দেখা যাচ্ছে যে এই তারা কিন্তু ওই রবীন্দ্রনাথের ইকবালের লড়াইটা কাজী আব্দুল ওয়াদুদ, যিনি কিনা পাংশা রাজবাড়ি বা এই ফরিদপুরের লোক, যেটা মিডল বেঙ্গলের লোক, তিনি যেভাবে এই উর্দু আর উর্দু হিন্দির সাথে বাংলার লড়াইটা বুঝতে পেরেছেন, সেটা কিন্তু সলিমুল্লাহ খান বা আহমেদ শাহ বুঝতে পারেননি। ফলাফলটা হয়েছে যে তারা কিন্তু ওই বাংলা ভাষার নিয়ে একটা মৌলবাদী চেতনা বা যেসব বঙ্গেতে আমরি বাংলা ভাষা, যেমন এই একটা লিখেছেন সলিমুল্লাহ খান, একটা বই লিখেছেন, বইটাতে আমরি আহমদ ছফা, মৃত্যু পর্যন্ত আহমদ ছফা। তো আমরি বাংলা ভাষার মধ্যে কিন্তু ওই ভাষাভিত্তিক মৌলবাদের কথাও পাওয়া যায়, যে মৃত্যু পর্যন্ত বাংলা ভাষা। কিন্তু ওই কথাটাকেই আবার একটু চেঞ্জ করে সলিমুল্লাহ খান এই কয়েক মাস আগে দু এক মাস আগে পাবলিশ একটা বই আপনারা পড়ে দেখতে পারেন। এটা তো অজস্র মিথ্যা ভাষণ, অজস্র বোকামির মতো কথাবার্তা। কারণ কি, তিনি তো তামিল, তেলেগু বা হিন্দির সঙ্গে সেভাবে পরিচিত না, তিনি চিটাগাংয়ের লোক।
যদিও তিনি উর্দু বা হিন্দির শ্রেষ্ঠত্ব নিয়েও তিনি নিজের জ্ঞান থেকে তিনি একটা বই লিখেছেন, কিন্তু তিনি তো ওই কালচারের লোক না। মানে ওখানে তিনি রাষ্ট্রভাষা নিয়ে একটা বক্তৃতা দিয়েছিলেন, যেখানে তিনি হিন্দির উপর উর্দু শ্রেষ্ঠত্ব তিনি স্বীকার করে নিয়েছেন, কিন্তু সেটা তার জ্ঞান থেকে তিনি ওই কালচারে বড় হননি। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে সলিমুল্লাহ খান যখন এই বাংলার পক্ষে তিনি করতেছেন, এটা আমাদের ভুলে যায় তিনি চিটাগাঁয়ের লোক এবং তিনি ওই বঙ্গবাণী ওই আব্দুল হাকিমের এলাকার লোক। ফলে তিনি বাংলার পক্ষে যেসব কথাবার্তা বলেন সেগুলো হয়তো সত্য না, সেগুলোর মধ্যে অনেক ভুল জানা আছে। তাহলে আমার কথাগুলি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।